সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা হাউস প্রপার্টির একটা অঙ্ক তোমার আটকাবে না। মোস্ট ইম্পর্টেন্ট যে কনসেপ্ট, যে 100% গ্যারান্টেড দেবেই দেবে। যে আমি মনোজ সরকার, আর আমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এক্সামিনেশন চলছে। অলরেডি অ্যাকাউন্টসের এক্সাম হয়ে গেছে। আর আজকের ক্লাসের মধ্যে আমরা কস্ট অ্যান্ড ট্যাক্সের লাস্ট মিনিট রিভিশন করতে চলেছি। কস্ট অ্যান্ড ট্যাক্স এই সাবজেক্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট দুটো কারণের জন্য। কারণ হাউস প্রপার্টি চ্যাপ্টারতে কিন্তু কনসেপচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে, যেটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়। আর দ্বিতীয়, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের 15 মার্কসের চ্যাপ্টার। বলতে চাই, এই হাউস প্রপার্টি চ্যাপ্টারটা কিন্তু তোমাদের অনেকের টাফ মনে হয়, কনসেপ্ট বুঝতে পারো না। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটা ফুল দেখার পর হাউস প্রপার্টির কোনো কনসেপ্ট আজকের পর তোমার কোনো প্রবলেম থাকবে না, এবং হাউস প্রপার্টির যাই অঙ্ক আসুক না কেন তোমরা গ্যারান্টেড কিন্তু করতে পারবে। আর হাউস প্রপার্টি চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের থিওরি প্লাস সামস, অর্থাৎ দুটোর জন্যই কিন্তু আমরা চ্যাপ্টারটা পড়তে চলেছি। এই চ্যাপ্টার থেকে আমাদের 5 মার্কসের অঙ্কও আসবে, আবার বেশ কিছু থিওরি কোশ্চেন্স কিন্তু 2 মার্কস 3 মার্কসের আসতে চলেছে। তো আমাদের চ্যাপ্টারের নাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো নাম শুনেই বুঝতে পারছি আমার একটা বাড়ি থাকবে, গৃহ সম্পত্তি থাকবে, এবং সেখান থেকে আমি যে ইনকামটা করব সেই ইনকাম ক্যালকুলেট করাটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মূল লক্ষ্য। অর্থাৎ হাউস প্রপার্টি থেকে আমার কত টাকা ইনকাম হয়েছে, এবং সেই ইনকামটা আমরা এই কারণে ক্যালকুলেট করছি কারণ গভর্নমেন্ট এর উপরে ট্যাক্স কালেকশন করবে। তাহলে চলো সবার আগে বলি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হতে গেলে হাউস প্রপার্টি কিভাবে ডিসাইড করবো, অর্থাৎ কখন কোন ইনকামটাকে আমরা হাউস প্রপার্টি ইনকাম হিসেবে ধরতে পারি। সমস্ত ইনকামকে তো আর আমরা হাউস প্রপার্টি ইনকাম বলে ধরতে পারি না। তাই বাড়ির কোন ইনকামটাকে আমরা হাউস প্রপার্টি ইনকাম বলবো, এবং তার জন্য শর্তগুলো কি কি ফুলফিল করতে হবে। সবার আগে দেখো, প্রথম, আইটি কোনো অট্টালিকা বা বিল্ডিং বা হাউস থেকে আমরা করেছি, অথবা তৎসংলগ্ন কোনো জমি থেকে আমরা ইনকাম করেছি। অর্থাৎ আমার একটা বাড়ি রয়েছে, সেই বাড়ি থেকে ইনকাম হতে পারে, অথবা বাড়ির সাথে রিলেটেড কোনো যদি জমি থাকে সেই জমি থেকে ইনকাম করলেও আমরা হাউস প্রপার্টি ইনকাম হিসেবে ধরবো। দ্বিতীয়, যেটা ইম্পর্টেন্ট, নির্ধারিত ওই গৃহ সম্পত্তির মালিক হতে হবে। অর্থাৎ যে বাড়িটার আমরা ইনকাম ক্যালকুলেট করছি সেই বাড়িটার মালিক কিন্তু আমাকে নিজেই হতে হবে, তবেই কিন্তু আমার সেই হাউস প্রপার্টি ইনকাম হিসেবে ক্যালকুলেট করা হবে। অন্যের বাড়ি আমি ভাড়া নিয়েছি, তাহলে কিন্তু সেই বাড়ির মালিক আমি নই, তাহলে কিন্তু সেই বাড়ির ইনকাম আমার হাউস প্রপার্টি ইনকাম হিসেবে ধরা হবে না। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, বাড়ির মালিক হতে হবে। এবং তৃতীয়, গৃহ সম্পত্তি নির্ধারিত নিজের ব্যবসা বা পেশার কাজে ব্যবহৃত হচ্ছে না। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু গুলিয়ে দিতে পারে। পরীক্ষায় 3টে বাড়ি তোমায় বলে দিল, একটা সেলফ অকুপাইড, একটা লেট আউট, আর একটা বললো বিজনেস পারপাসের জন্য ইউজ করেছো। তাহলে বলে রাখি, আমি যদি আমার বাড়িটা ব্যবসা বা নিজের পেশার কাজে ইউজ করছি, যেমন ধরো আমি পড়াচ্ছি, তাহলে আমার বাড়িটা যদি আমি পড়ানোর কাজে ইউজ করি, তাহলে কিন্তু ওটা আমার বিজনেস বা প্রফেশন ইনকাম হবে, নট হাউস প্রপার্টি ইনকাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আমরা আয় নির্ধারণের জন্য গৃহ সম্পত্তির শ্রেণী বিভাগ, অর্থাৎ আমরা আমরা যে হাউস প্রপার্টি ইনকাম ক্যালকুলেট করতে চলেছি তার রেসপেক্টে আমরা হাউস প্রপার্টিকে কটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি ফর দ্য ক্যালকুলেশন পারপাস। ফার্স্ট হচ্ছে ভাড়ায় দেওয়া গৃহ সম্পত্তি বা লেট আউট হাউস প্রপার্টি। এটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমার বাড়িটা আমি দেখা গেলো ভাড়া দিয়েছি এবং সেখান থেকে ইনকাম করি, সেটাকে বলে ভাড়া দেওয়া গৃহ সম্পত্তি বা লেট আউট প্রপার্টি। দ্বিতীয়, নিজের অধীনে থাকা গৃহ সম্পত্তি বা সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, অর্থাৎ আমি আমার বাড়িতে নিজেই বসবাস করি, সেটাই হচ্ছে সেলফ অকুপাইড প্রপার্টি। আর সি, ধরে নেওয়া ভাড়া দেওয়া বাড়ি বা ডিমড লেট আউট হাউস প্রপার্টি। এটার অর্থ আমরা নোট নাম্বার 4-এ এলাবোরেট করেছি, চলো একবার দেখে নিই। নোট নাম্বার 4-এ যদি যাই, আয়কর আইন অনুযায়ী একজন ব্যক্তি যদি দুটির বেশি বাড়ি থাকে, অর্থাৎ আমার 4টে বাড়ি রয়েছে, সেক্ষেত্রে যে সেগুলি যদি তিনি নিজের বসবাসের জন্যও থেকে থাকেন, দেখা গেল গভর্নমেন্ট আমাকে বলছে তোমার 4টে বাড়ি রয়েছে, তুমি কি কি করো। আমি বললাম আমি 4টে বাড়িতেই থাকি, তো গভর্নমেন্ট বলবে ইম্পসিবল, তুমি 4টে বাড়িতে একসাথে থাকতে পারো না। তো গভর্নমেন্ট বলছে অ্যাজ পার ইনকাম ট্যাক্স, তোমার যদি 2-এর বেশি বাড়ি থাকে, তাহলে তুমি ম্যাক্সিমাম দুটো বাড়িকে নিজের বসবাসের জন্য বাড়ি বলে সেলফ অকুপাইড হাউস বলে ডিক্লেয়ার করতে পারো, এবং বাকি যে কটা বাড়ি রয়েছে তুমি ভাড়া দাও বা না দাও, গভর্নমেন্ট মনে করে নেবে তুমি ভাড়া দিয়েছো, এবং তোমাকে কিন্তু সেই অতিরিক্ত বাড়িগুলোর উপরে ট্যাক্স দিতে হবে। তো যে বাড়িটা আমি অ্যাকচুয়ালি নিজে থাকি, ভাড়া দিইনি, তবুও গভর্নমেন্ট মনে করছে যে ভাড়া দিয়েছি, সেই সমস্ত বাড়িগুলোকে আমরা বলে থাকি ডিমড লেট আউট প্রপার্টি, বা ধরে নেওয়া হয়েছে ভাড়া দেওয়া বাড়ি। গট ইট? এইবার আমাদের চ্যাপ্টারের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কনসেপ্ট, যে জায়গাটায় স্টুডেন্টদের সব থেকে বেশি প্রবলেম হয়, আমি তোমাদেরকে একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে চাই, এই ফরম্যাটটা জাস্ট
এই ভিডিও থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, হাউস প্রপার্টির একটা অঙ্ক তোমার আটকাবে না। চলো, আমরা যখন গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণ করি, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তখন আমাদের কি কি চেক করতে হয় এবং কিভাবে আমরা ইনকামটাকে ক্যালকুলেট করি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ হাউস প্রপার্টি। চলো, সবার প্রথমে হাউস প্রপার্টি ইনকাম ক্যালকুলেট করতে গেলে আমার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। আমি এখানে বলেছি গ্রস, কারণ মিউনিসিপাল ভ্যালু অনেক অঙ্কে নেট দেওয়া থাকে। তো নেট মিউনিসিপাল ভ্যালু আমার দিয়ে কিন্তু আমার অঙ্ক শুরু হবে না, আমার অঙ্ক শুরু হবে গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়ে। এবার প্রশ্ন হচ্ছে, আমার অঙ্কে যদি নেট মিউনিসিপাল ভ্যালুটা দেওয়া থাকে, এনএমভি দেওয়া থাকে, তাহলে আমরা জিএমভি বা গ্রস মিউনিসিপাল ভ্যালু কি করে বার করব, কি করে জানবো, সেটা আমরা নোট নাম্বার 1-এ একটু করে ডিসকাস করছি। আগে আমরা ফরম্যাটটা একবার জাস্ট ডিসকাস করে নিই। এই গ্রস মিউনিসিপাল ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করি ফেয়ার রেন্ট বা ফেয়ার ভ্যালু, এবং এই দুটোর মধ্যে যেটা হাইয়ার হবে অর্থাৎ যেটা বড় সেটাকে আমরা নেক্সট নেব। তাহলে আমি বলতে পারি গ্রস মিউনিসিপাল ভ্যালু অ্যান্ড ফেয়ার ভ্যালু, হুইচ এভার ইজ হাইয়ার, অর্থাৎ যেটা বড় সেটাকে আমরা নিলাম, এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা আমরা নিলাম। এবং এই যে অ্যামাউন্টটা বেরোলো তার সাথে আমরা কম্পেয়ার করব স্ট্যান্ডার্ড রেন্ট, এবং এই হাইয়ার অ্যান্ড স্ট্যান্ডার্ড রেন্ট হুইচ এভার ইজ লোয়ার, অর্থাৎ এইটা এবং এটা এই দুটোর মধ্যে যেটা কম হবে আমরা সেই অ্যামাউন্টটাকে নেব নেক্সট। এবং এই অ্যামাউন্টটাকে আমরা বলে থাকি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বা RER। তোমার কোনো অঙ্কে শুধুমাত্র রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বা RER ও কিন্তু 2 মার্কসের কোশ্চেনের মধ্যে বার করতে দিতে পারে। তাহলে তখন আমরা কি করতে চলেছি, শুধুমাত্র এই পর্যন্ত করব, গ্রস মিউনিসিপাল ভ্যালু অ্যান্ড ফেয়ার ভ্যালু হুইচ এভার ইজ হাইয়ার সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট, এটা আর স্ট্যান্ডার্ড রেন্ট হুইচ এভার ইজ লোয়ার, সেটাই আমরা নেব হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এরপর যেই আমার রিজনেবল এক্সপেক্টেড রেন্টটা বেরিয়ে যাবে, আমরা তার সাথে কম্পেয়ার করব রেন্ট রিসিভেবল, অর্থাৎ সারা বছরে আমার কত রেন্ট পাওয়ার কথা ছিল। এবারে রেন্ট রিসিভেবল কি হবে, রেন্ট রিসিভেবলের একটা ফর্মুলা রয়েছে। রেন্ট রিসিভেবল ফর্মুলাটা আমরা নোট নাম্বার 2-তে এলাবোরেটলি ডিসকাস করেছি। এটা করে নিলেই তোমার এই পয়েন্টটা আর কোনোদিন হাউস প্রপার্টিতে কনসেপ্ট প্রবলেম থাকবে না। এখানে দেখো আমি শর্টকাটে বলে দিচ্ছি, 12 মাসের রেন্ট অর্থাৎ সারা বছর টোটাল রেন্ট কত টাকা হওয়া উচিত আমার বাড়ির, তাহলে প্রত্যেক মাসে 10,000 টাকা করে, তাহলে 12 মাসের কত, 1,20,000 টাকা। তাহলে 12 মাসের টোটাল রেন্ট মাইনাস আনরিয়ালাইজ রেন্ট অফ দ্য কারেন্ট প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ যে বছরে আমরা অঙ্ক করছি সেই বছর ভাড়াটিয়া আমার কত টাকা দেয়নি সেইটাকে বাদ দিয়ে দেবো। অর্থাৎ 12 মাসের রেন্ট থেকে ভাড়াটিয়া কত মাসের রেন্ট দেয়নি সেটাকে বাদ দিয়ে দাও, এবং যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার রেন্ট রিসিভেবল। এবার এই যে লোয়ারটা বেরিয়েছিল অর্থাৎ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট এবং রেন্ট রিসিভেবল, এই দুটোর মধ্যে যেটা হাইয়ার বড় সেটাকে আমরা নেক্সট নেব। এবং তারপরে যেই আমার হাইয়ারটা বেরিয়ে গেল তার সাথে আমরা লেস করে দেবো রেন্ট ডিউরিং ভ্যাকান্সি পিরিয়ড, অর্থাৎ আমার বাড়ি দেখা গেল 12 মাসের মধ্যে 2 মাস খালি পড়েছিল, ভাড়াটিয়া ছিলই না, অর্থাৎ আমি ভাড়া দিইনি, তাহলে সেই 2 মাসের যে রেন্ট আমি পেলাম না ভাড়া না দেওয়ার জন্য, সেই রেন্টটাকে কিন্তু আমরা লেস করে দেবো রেন্ট ডিউরিং ভ্যাকান্সি পিরিয়ড। এবং এই হাইয়ার থেকে রেন্ট ডিউরিং ভ্যাকান্সি পিরিয়ড যদি আমরা লেস করে দিই, আমরা পাবো হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু বা গ্যাভ। এই গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা লেস করে দেবো মিউনিসিপাল ট্যাক্স অ্যান্ড আদার ট্যাক্সেস কত আমরা পেমেন্ট করেছি, এবং সেটা করলেই আমরা পাবো হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এইবার এখানেও একটা নোট রয়েছে, মিউনিসিপাল ট্যাক্স যখন আমরা লেস করব, সমস্ত মিউনিসিপাল ট্যাক্সকে গভর্নমেন্ট লেস করতে দেয় না। বলছে মিউনিসিপাল ট্যাক্স শুধুমাত্র যদি ওনার পেমেন্ট করে, অর্থাৎ আমি বাড়ির মালিক, আমি আমার পকেট থেকে মিউনিসিপাল ট্যাক্স আমার বাড়ির জন্য পেমেন্ট করেছি তবেই ছাড় পাবো। কিন্তু আমি যদি বলি আমার ভাড়াটিয়া পেমেন্ট করেছে, আমি ভাড়াটিয়াকে বললাম তুমি আমার বাড়ির মিউনিসিপাল ট্যাক্সটা পেমেন্ট করে দাও, তাহলে কিন্তু আমি ছাড় পাবো না, কারণ তুমি যেটা পেমেন্ট করেছো সেটা তো আমি ছাড় পাবো না। আর দ্বিতীয়, এটা কিন্তু ক্যাশ বেসিসে হবে, অর্থাৎ মিউনিসিপাল ট্যাক্সের টাকা আমি পেমেন্ট করলে তবে ছাড় পাবো। দেখা গেল 2 বছর ধরে মিউনিসিপাল ট্যাক্সের টাকা পেমেন্ট করি না, তাহলে আমি পেমেন্ট করিনি, তাহলে কিন্তু ছাড় পাবো না। এবার যেই আমি নেট অ্যানুয়াল ভ্যালুটা পেয়ে গেলাম, তারপরে গভর্নমেন্ট আমাকে দুটো ছাড় দেয় আন্ডার সেকশন 24, ডিডাকশনস আন্ডার সেকশন 24 কি কি। ফার্স্ট, স্ট্যান্ডার্ড ডিডাকশন আর সেকশন 24A, দুটো ছাড় পাওয়া যায়, 24A অ্যান্ড 24B। 24A হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% অফ ন্যাভ, অর্থাৎ এখানে আমার যে ন্যাভ বেরিয়েছিল নেট অ্যানুয়াল ভ্যালু তার সিম্পলি 30% আমরা বার করে নেবো, সেটাই আমার ছাড়। আর দ্বিতীয়, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল আন্ডার সেকশন 24B, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট দেওয়া রয়েছে, এলাবোরেটলি বলেছি। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল কথার অর্থ হচ্ছে কি, আমরা যে লোন নিয়ে বাড়ি করছি সেই লোনের ওপর প্রত্যেক বছর যে ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে, গভর্নমেন্ট সেই ইন্টারেস্টের টাকা আমার ছাড় দেয়,
সেই ছাড়টা পাবো। অর্থাৎ আমরা নেট অ্যানুয়াল ভ্যালু থেকে এটা আর এটা এই দুটো ছাড় পাওয়ার পর আমার যে টাকাটা পড়ে থাকবে সেটাকেই আমরা বলবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে পুরো জিনিসটা যদি আমি একবারে ফ্লোতে তোমাদেরকে বলি, গ্রস মিউনিসিপাল ভ্যালু বা জিএমভি ফেয়ার ভ্যালু হুইচ এভার ইজ হাইয়ার, তার সাথে স্ট্যান্ডার্ড রেন্ট হুইচ এভার ইজ লোয়ার, এবং সেটা করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বা RER। এবং RER আর রেন্ট রিসিভেবল হুইচ এভার ইজ হাইয়ার সেটাকে আমরা নেব এবং তার থেকে লেস করে দেবো ভ্যাকান্সি পিরিয়ডের জন্য কত টাকা রেন্ট আমি কামাতে পারিনি। তবে আমরা পাবো গ্রস অ্যানুয়াল ভ্যালু বা গ্যাভ। সেখান থেকে মিউনিসিপাল ট্যাক্সের টাকা কত পেমেন্ট করেছি সেটা লেস করে দিলে পাবো নেট অ্যানুয়াল ভ্যালু বা ন্যাভ। এবং সেখান থেকে দুটো ছাড় পাওয়া যায়, 24A তে স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%, আর 24B তে ইন্টারেস্ট অন লোন কত টাকা ইন্টারেস্টের টাকা দেবার কথা আছে। এবার এর মাঝখানে যে জায়গাগুলো আমি হাইলাইট করেছি সেইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, আমরা একটা একটা করে ক্লারিফাই করব। সবার প্রথম নোট নাম্বার 1, গ্রস মিউনিসিপাল ভ্যালু কিভাবে বার করে যদি নেট মিউনিসিপাল ভ্যালু দেওয়া থাকে। দেখো, ক্যালকুলেশন অফ মিউনিসিপাল ভ্যালু দু রকম সিচুয়েশন হতে পারে। আমার যে বাড়িটা সেটা যদি কে এম ডি সি তে হয়, অর্থাৎ কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাইতে অবস্থিত হয়, তাহলে নেট মিউনিসিপাল ভ্যালু ইজ ইকাল টু আমার যে গ্রস মিউনিসিপাল ভ্যালুটা দেওয়া রয়েছে তার থেকে 10% অফ গ্রস মিউনিসিপাল ভ্যালু বাদ দিতে হবে। তাহলে আমি যদি বলি 100 টাকা থেকে 10 টাকা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমার পড়ে থাকে 90% বা 90 রুপিজের সমান। তাহলে আমি বলতে পারি গ্রস মিউনিসিপাল ভ্যালুর 90% বার করতে হবে আগে, রাইট? গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে 10% বাদ দিতে হবে, তাহলে আমি বলতে পারি 90% অফ গ্রস মিউনিসিপাল ভ্যালু। এবং সেখান থেকে যদি কোনো রকমের ওয়াটার ট্যাক্স বা সুয়াজ ট্যাক্স আলাদা করে অঙ্কে বলে দেয় তাহলে সেটাও কিন্তু আমার বিয়োগ করে দিতে হবে, এবং যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালু। কিন্তু কোনো কোনো অঙ্কে ওয়াটার ট্যাক্স এগুলো থাকবে না, কোনো অঙ্কে থাকতেও পারে, কোনো অঙ্কে থাকতে নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে কি হচ্ছে, গ্রস মিউনিসিপাল ভ্যালু 90% বার করে নাও, তাহলেই আমার নেট মিউনিসিপাল ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে নেট মিউনিসিপাল ভ্যালু ইজ ইকুয়াল টু গ্রস মিউনিসিপাল ভ্যালুর 90%, রাইট? আর যদি ওয়াটার ট্যাক্স থাকে তাহলে 90% অফ জিএমভি বার করার পরে এই ওয়াটার ট্যাক্সটাও বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালু। এটা কখন? যখন আমার বাড়িটা কোনো মেট্রো সিটিতে অর্থাৎ KMDC তে অবস্থিত তখন। এবার আমার বাড়িতে যদি কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই বাদ দিয়ে ইন্ডিয়ার অন্য যে কোনো জায়গায় অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, নন মেট্রো সিটিজ এর ক্ষেত্রে আমি বলতে পারি খুবই সহজ, যেটা আমার নেট মিউনিসিপাল ভ্যালু সেটাই আমার গ্রস মিউনিসিপাল ভ্যালু। অর্থাৎ অঙ্কে যেটাই নেট মিউনিসিপাল ভ্যালু দেওয়া থাকবে সেটাই গ্রস মিউনিসিপাল ভ্যালু মনে করব, আর অঙ্কে যদি গ্রস মিউনিসিপাল ভ্যালু দেওয়া থাকে সেটাই আমরা নেট মিউনিসিপাল ভ্যালু বার করব। এবার প্রশ্ন হচ্ছে এই নেট আর গ্রস এই দুটো আলাদা করার দরকার পড়ছে কেন? গ্রস মিউনিসিপাল ভ্যালুটা বার করার দরকার পড়ছে এই কারণে, কারণ আমার অঙ্কটা শুরুই হবে গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়ে। তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু আমি যদি না জানি, অঙ্কে যদি শুধুমাত্র নেট মিউনিসিপাল ভ্যালু দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা অঙ্ক শুরুই করতে পারবো না, ক্যালকুলেশন শুরুই করতে পারবো না। দ্বিতীয়, আমরা এই যে মিউনিসিপাল ট্যাক্সটা লেস করব, এই মিউনিসিপাল ট্যাক্সটার পার্সেন্টেজটা কিন্তু ক্যালকুলেট হয় নেট মিউনিসিপাল ভ্যালুর উপরে। তাহলে নেট মিউনিসিপাল ভ্যালু যদি আমি না জানতে পারি তাহলে মিউনিসিপাল ট্যাক্স বার করতে পারবো না, আর যদি গ্রস মিউনিসিপাল ভ্যালু না জানি তাহলে আমার অঙ্কটা শুরুই হবে না। তাহলে কিন্তু আমার দুটোই জানা দরকার। অঙ্কে কি করবে, আইদার নেট মিউনিসিপাল ভ্যালু দেওয়া থাকবে অথবা গ্রস মিউনিসিপাল ভ্যালু দেওয়া থাকবে, যেটাই দেওয়া থাক না কেন আমরা কিন্তু অপরটা বার করে নিতে পারবো আরামসে ওয়ার্কিং নোটস এর মধ্যে। এরপর দ্বিতীয় যে নোটটা ছিল যে রেন্ট রিসিভেবল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, অর্থাৎ আমরা এখানে রেন্ট রিসিভেবল বলতে কোন অ্যামাউন্টটাকে নেব। সবার আগে বলি টোটাল 12 মাসের রেন্ট বলতে কাকে বোঝায়। আমার 12 মাসের রেন্ট ইজ ইকাল টু অ্যাকচুয়াল রেন্ট রিসিপ্ট, অর্থাৎ টেনেন্ট আমাকে ক্যাশে কত টাকা পেমেন্ট করলো, প্লাস ভ্যাকেন্সি পিরিয়ড রেন্ট, অর্থাৎ বাড়ি অ্যাকচুয়ালি ভাড়াই দিইনি আমি 2 মাস, তাহলে সেটা হচ্ছে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট, প্লাস আনরিয়ালাইজ রেন্ট, ভাড়া দিয়েছিলাম কিন্তু ভাড়াটিয়া আমায় পেমেন্ট করেনি। এই তিনটে জিনিসকে যদি আমরা যোগ করি তবে আমরা পাবো টোটাল 12 মাসের রেন্ট। এইবার আমার অঙ্কে লাগবে শুধুমাত্র এইটুকুনি, অর্থাৎ আমি বলতে পারি অ্যাকচুয়ালি কত টাকা রেন্ট পেয়েছি প্লাস ভ্যাকান্সি পিরিয়ডের রেন্ট, এই দুটোকে যোগ করলে যে অ্যামাউন্টটা বেরোয় সেটাই হচ্ছে আমার রেন্ট রিসিভেবল। এবার এই রেন্ট রিসিভেবল বার করা এই ফর্মুলা থেকে দুটো অপশন আমার কাছে আছে। অপশন ওয়ান যেটা সিম্পল, যে অ্যাকচুয়াল রেন্ট কত টাকা টেনেন্ট আমাকে পেমেন্ট করেছে অঙ্কে যদি দেওয়া থাকে, তার সাথে যোগ করে দেবো ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট, অর্থাৎ বাড়ি ভাড়া না থাকার দরুন কত টাকা আমি কামাতে পারিনি সেই ভ্যাকান্সি পিরিয়ডের রেন্ট, আর অ্যাকচুয়াল রেন্ট রিসিভ, এই দুটোকে যোগ করে দাও তুমি পাবে হচ্ছে রেন্ট রিসিভেবল।
অথবা আমি বলতে পারি এই 12 মাসের রেন্ট থেকে যদি আনরিয়ালাইজ রেন্টটা বাদ দিয়ে দিই তাহলেও তো এই দুটো পড়ে থাকে। তাহলে আমার সেকেন্ড অপশনটা কি, 12 মাসের রেন্ট মাইনাস আনরিয়ালাইজ রেন্ট, মাইনাস করে দাও আনরিয়ালাইজ রেন্ট, তাহলেও কিন্তু আমরা রেন্ট রিসিভেবল পাবো। এবার এই দুটো অপশনের মধ্যে আমি কোনটা ইউজ করবো সেটা ডিপেন্ড করছে অঙ্কে আমার কি ইনফরমেশন দেওয়া রয়েছে তার উপরে। অঙ্কে যদি এই দুটো দেওয়া থাকে তাহলে এই দুটো যোগ করে দিলেই পেয়ে যাবো। আর অঙ্কে যদি 12 মাসের রেন্ট আর আনরিয়ালাইজ রেন্ট দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা এটাকে বিয়োগ করে দিলেও এই দুটোকে শুধু পেয়ে যাব, রাইট। এরপরে নোট নাম্বার 3 এবং ইম্পর্টেন্ট ফর অঙ্ক এবং থিওরির মধ্যে অনেক সময় জিজ্ঞাসা করে যে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল বা ইন্টারেস্ট অন লোন হাউস প্রপার্টি থেকে কিভাবে ছাড় পাওয়া যায়, তার রুলস গুলো কি কি। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল বলছে পেইড অর্থাৎ পেমেন্ট করেছি অথবা ডিউ আছে কিন্তু পেমেন্ট করিনি, পেমেন্ট করার কথা ছিল কিন্তু করিনি, দুটোই ছাড় পাওয়া যায়। অর্থাৎ অঙ্কে যদি তোমায় বলে দেয় যে 12 মাসের ইন্টারেস্টের মধ্যে 8 মাসের ইন্টারেস্ট পেমেন্ট করেছি, বাকি টাকা এখনো পেমেন্ট করিনি, আমি দুটো টাকাই ছাড় পাবো, পেমেন্ট করি বা না করি। এই পয়েন্টটা সবার আগে আমাদের মধ্যে মাথায় রাখতে হবে। এরপর আমাদের বাড়ি নর্মালি দু রকমের হয়, আইদার সেলফ অকুপাইড আমি নিজের বাড়িতে নিজে থাকি, অথবা লেট আউট, অথবা ডিমড লেট আউট। তো ডিমড লেট আউটের মধ্যে আমি ধরছি, অর্থাৎ দুটো ক্যাটাগরি। যদি সেলফ অকুপাইড বাড়ি হয়ে থাকে অর্থাৎ নিজের বাড়িতে নিজেই থাকি তাহলে সেক্ষেত্রে লিমিট রয়েছে। কিন্তু আমি যদি লেট আউট করে রাখি অর্থাৎ আমি আমার বাড়িটা ভাড়া দিয়ে রেখেছি তাহলে কোনো লিমিট নেই, যা ইন্টারেস্ট বলবে পুরো টাকাই ছাড় পাওয়া যাবে। সেলফ অকুপাইড প্রপার্টির জন্য কি লিমিট রয়েছে, বলছে সেলফ অকুপাইড প্রপার্টির জন্য আমার যদি বাড়িটা গৃহ সম্পত্তি ক্রয় অর্থাৎ আমি বাড়ি কেনার জন্য লোনটা নিয়েছিলাম, নতুন বাড়ি তৈরি করার জন্য ঋণটা নিয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যাবে। ইন্টারেস্টের টাকা দেখা গেল প্রত্যেক বছর আমার 5 লক্ষ টাকা করে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, গভর্নমেন্ট পুরো 5 লক্ষ টাকা ছাড় দেবে না। সেলফ অকুপাইড হাউস প্রপার্টির জন্য 2 লক্ষ টাকা ম্যাক্সিমাম ছাড় দেবে যদি লোনটা আমরা বাড়ি কেনার জন্য বা বাড়ি তৈরি করার জন্য নিয়েছিলাম। দ্বিতীয়, বাড়িটা যদি মেরামতির জন্য অর্থাৎ রিপেয়ারিং এর জন্য বা নবীকরণের জন্য যদি নিয়ে থাকি তাহলে ম্যাক্সিমাম 30,000 ছাড় পাওয়া যাবে। তাহলে এই যে লিমিটটা এটা আমার মনে রাখতে হবে শুধুমাত্র সেলফ অকুপাইড এর জন্য। লেট আউট প্রপার্টির জন্য যাই ইন্টারেস্ট থাকুক না 5 লাখ থাকলে পুরো 5 লাখই ছাড় পাবো, গট ইট। এবং এর সাথে সাথে আমাদের হাউস প্রপার্টির 100% যত কনসেপ্ট রয়েছে সমস্ত কিছু ক্লিয়ার। আর আজকের পরে এই হাউস প্রপার্টি সারা জীবন যত তুমি ট্যাক্সের পড়াশোনা করবে, সেটা গ্রাজুয়েশন হোক বা কোনো প্রফেশনাল কোর্সের হোক, তোমার কোনোদিন হাউস প্রপার্টি থেকে কোনো কনসেপ্ট আটকাবে না। চলো এরপরে আমরা হাতে কলমে কিছু অঙ্ক করব এবং পুরো চ্যাপ্টারটা আমাদের সেমিস্টার 4 এক্সামিনেশনের জন্য কিন্তু 100% কমপ্লিট হয়ে যাবে। এই যে অঙ্কটা করতে চলেছি এখানে কি বলছে, মিস্টার অভিজিৎ নন্দী ইজ দ্য ওনার অফ টু হাউস অর্থাৎ দুটো বাড়ি আছে। ওয়ান ইজ সেলফ অকুপাইড বলেই দিয়েছে একটা বাড়িতে নিজেই থাকে, অ্যান্ড অ্যানাদার ফর লেট আউট অর্থাৎ আর একটা আমি ভাড়া দিয়ে রেখেছি, যেখানে আমি প্রত্যেক মাসে রেন্ট পাই 23,000 টাকা। আর এখান থেকে আমার বুঝে নিতে হবে 12 মাসের রেন্ট কত হবে, তাহলে আমি বলতে পারি 23,000 ইন্টু 12 করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার টোটাল 12 মাসের রেন্ট, রাইট। এরপরে দুটো বাড়িরই বিভিন্ন ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছে। বলছে হাউ টু ইউজ, প্রথম বাড়িটা সেলফ অকুপাইড, দ্বিতীয় বাড়িটা লেট আউট। মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে এত এত। এবার প্রশ্ন হচ্ছে এই যে মিউনিসিপাল ভ্যালু এটা আমার গ্রস মিউনিসিপাল ভ্যালু নাকি আমার নেট মিউনিসিপাল ভ্যালু, আমার তো কিছু স্পেসিফিক্যালি বলেনি। তাহলে কি করব, আমায় দেখে নিতে হবে বাড়িটা কোথায় অবস্থিত। এবার অঙ্ক দেখো কোথায় অবস্থিত কিছুই বলেনি, কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই নাকি নন মেট্রো সিরিজ কিছুই বলেনি। এই অঙ্কের জন্য আমরা অ্যাজাম্পশন নিতে পারি। সহজ অ্যাজাম্পশন কি হবে, যেহেতু বাড়িটা কোথায় কিছু বলেনি তাহলে আমরা ধরে নেব বাড়িটা নন মেট্রো সিটিসে অবস্থিত। আর যদি নন মেট্রো সিটিসে অবস্থিত হয় তাহলে আমরা রুলসটা একটু আগে কি দেখলাম, রুলসটা একটু আগে দেখলাম নেট মিউনিসিপাল ভ্যালু যা গ্রস মিউনিসিপাল ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি সেম, রাইট। তাহলে এইখানে যে মিউনিসিপাল ভ্যালুটা দেওয়া এটাই আমার জন্য গ্রস, এটাই আমার জন্য নেট মিউনিসিপাল ভ্যালু, এবং যেটা যেখানে কাজে লাগবে আমরা সেখানে ইউজ করব। চলো এরপরে ফেয়ার রেন্ট বলে দিয়েছে, রেন্ট রিসিভ, সেলফ অকুপাইডে অবভিয়াসলি রেন্ট রিসিভ পাবো না কারণ ভাড়া দিইনি আমি। আর যেটা ভাড়া দিয়েছিলাম সেখানে 2,30,000 টাকা রেন্ট পেয়েছি। রিপেয়ার্স 35,000 টাকা, 18,000 টাকা। মিউনিসিপাল ট্যাক্স এত এত বলে দিয়েছে। ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম এত এত বলে দিয়েছে। ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেটা পেমেন্ট করি সেটা আমার কোনো কাজেরই না, কারণ আমরা যে ফরম্যাটটা দেখলাম একটু আগে সেখানে কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম যে ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং হাবিজাবি যদি এরকম অন্য কোনো এক্সপেন্সেস কোনো ইনকাম হয়ে থাকে সেটা কিন্তু হাউস প্রপার্টি ইনকামের মধ্যে ধরা হয় না বা লেস করা হয় না, লেস করা হয় শুধুমাত্র মিউনিসিপাল ট্যাক্স। তাহলে ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমার কোনো কাজেই লাগবে না, রাইট।
এরপরে ইন্টারেস্ট অন লোন, আর তারপরে রয়েছে আমাদের ভ্যাকেন্সি পিরিয়ড। এগুলো সবই আমার কাজে লাগবে। তো এবারে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করবো, এবং অঙ্কটা ক্যালকুলেশন করতে গেলে যা যা দরকার আমরা সেগুলো সব ওয়ার্কিং নোটস এর মধ্যে করে নেবো। সবার আগে আমরা ফরম্যাটটা করি। তাহলে চলো লিখে ফেলি। ক্যালকুলেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এবং কোন ফাইন্যান্সিয়াল ইয়ার বা কোন অ্যাসেসমেন্ট এর জন্য করছে এটা লেখাটা ইম্পর্টেন্ট। ফর দ্য প্রিভিয়াস, কোন বছরের অঙ্ক করছি আমরা? বলেছে আমার যে বছরটা শেষ হচ্ছে 31 মার্চ 2024, আমরা সেই বছর অঙ্ক করছি। তাহলে আমি বলতে পারি 23-24 অঙ্ক করছি। হাউস ওয়ান, হাউস টু। কোন হাউসটা কিসের জন্য? এটা হচ্ছে সেলফ অকুপাইড, আর এটা হচ্ছে লেট আউট। ব্যাস, কমপ্লিট। এবার আমরা জাস্ট অঙ্কটা ক্যালকুলেশন করা শুরু করব। সবার আগে আমার ফরম্যাট অনুযায়ী সবার আগে আমার কি লাগে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। দেন আমরা কম্পেয়ার করব ফেয়ার ভ্যালুর সাথে। জাস্ট এই ফরম্যাটটাকে দেখবো, এই ফরম্যাটটা মাথার মধ্যে রাখবো, আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমার হয়ে যাবে। গ্রস মিউনিসিপাল ভ্যালু। এইবার সবার আগে বলি সেলফ অকুপাইড আর লেট আউট দুটোর মধ্যে পার্থক্য। সেলফ অকুপাইড হাউস প্রপার্টির জন্য কিচ্ছু ক্যালকুলেশন করার দরকার পড়ে না। ডাইরেক্ট নেট অ্যানুয়াল ভ্যালু আমরা নীল বা জিরো লিখে দেবো, তার আগের কোনো ক্যালকুলেশন হবে না। অর্থাৎ আমি বলতে পারি এই যে পুরো ক্যালকুলেশনটা, তার মধ্যে এই নেট অ্যানুয়াল ভ্যালুর আগে পর্যন্ত যা আছে সেসব কিচ্ছু হবে না সেলফ অকুপাইড এর জন্য। ডাইরেক্টলি ল্যাব আমরা জিরো লিখে দেবো বা নীল লিখে দেবো। কিন্তু যে আমার লেট আউট প্রপার্টি রয়েছে সেটার জন্য সবকিছু ক্যালকুলেশন হবে, তাই আমরা শুধুমাত্র লেট আউটের জন্য সমস্ত ইনফরমেশন গুলো লিখবো। আর দ্বিতীয় কথা, এই বাড়িটা নন মেট্রো সিটিজে আমরা অ্যাজাম্পশন নিয়েছি। অঙ্কের নিচে আমরা নোট দিয়ে লিখে নেবো কোথাও, অ্যাজিউমিং দ্য হাউস প্রপার্টি সিচুয়েটেড ইন নন মেট্রো সিটিজ। assuming house property situated in non metro cities, এবং সেই ক্ষেত্রে আমাদের কি হয়, গ্রস মিউনিসিপাল ভ্যালু এন্ড নেট মিউনিসিপাল ভ্যালু বোথ আর সেম। তাহলে আমার কত বলেছে? তাহলে হচ্ছে সেকেন্ডটাই শুধু দেখবো, আমার প্রথম হাউস প্রপার্টি কিচ্ছু দেখার দরকার নেই। তাহলে 2,40,000 টাকা হচ্ছে আমার গ্রস মিউনিসিপাল ভ্যালু। 2,40,000 টাকা। এরপরে আমরা নেব ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু কত টাকা? 2,28,000 টাকা। তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু এন্ড ফেয়ার ভ্যালু, প্রথম রুলস কি, হুইচ এভার ইজ হাইয়ার, যেটা বড়। তাহলে এই দুটোর মধ্যে বড় কত? 2,40,000। এবার যেই আমার এটা বেরিয়ে গেল, এর সাথে আমরা কম্পেয়ার করি স্ট্যান্ডার্ড রেন্ট, এবং হাইয়ার স্ট্যান্ডার্ড রেন্ট হুইচ এভার ইজ লোয়ার, সেটা আমরা নেব। এবার আমার অঙ্কে দেখো কোথাও স্ট্যান্ডার্ড রেন্ট বলে দেয়নি, তার মানে স্ট্যান্ডার্ড রেন্ট দেয়নি অঙ্কে। তাহলে যখন কোনো অঙ্কে স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া থাকবে না, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট লেখার দরকার নেই, কম্পেয়ারও করার দরকার নেই। যেটা বেরোলো সেটাই আমার হচ্ছে গিয়ে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। কারণ আমরা ফরম্যাটে একটু আগেই দেখেছিলাম যে যে হায়ারটা বেরোয় আর স্ট্যান্ডার্ড রেন্ট হুইচ ইজ লোয়ার, যেটা ছোট, সেটাই আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বলি। এবার যদি স্ট্যান্ডার্ড রেন্ট না দেওয়া থাকে,
তাহলে যেটা বেরিয়েছিল সেটাকেই আমরা বলবো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তাহলে এটা কি আমরা বলে দিই RER বা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তোমরা পরীক্ষার সময় ফুল ফর্ম লিখবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এর পরের ফর্মুলা আমার কি, এরপরে আমাদের কি দেখতে হবে, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড রেন্ট রিসিভেবল, অর্থাৎ রেন্ট রিসিভেবলটা আমরা দেখব, তার মধ্যে যেটা হায়ার হবে সেটাকে কিন্তু আমরা নেব। এবার রেন্ট রিসিভেবল এর ফর্মুলা আমরা একটু আগে দেখেছিলাম, আইদার 12 মাসের, আইদার আমার কি করতে হবে, 12 মাসের রেন্টের সাথে আনরিয়ালাইজড রেন্ট বিয়োগ করে দিতে হবে যদি ইনফরমেশন থাকে, অথবা অ্যাকচুয়ালি কত টাকা পেয়েছি তার সাথে ভ্যাকান্সি পিরিয়ডের রেন্ট কত টাকা পাইনি সেটা যোগ করে দিলেও কিন্তু আমরা পেয়ে যাব রেন্ট রিসিভেবল। অঙ্কে দেখে নিই আমার অঙ্কে কি বলেছে। অঙ্কে দেখো আমার কি বলছে, রেন্ট রিসিভ তো বলে দিয়েছে যে আমি অ্যাকচুয়ালি কত টাকা রেন্ট রিসিভ করেছি, তাহলে এটা আমার একটা ইনফরমেশন চলে এলো। তাহলে রেন্ট রিসিভড, তাহলে এটাকে বলতে পারি রেন্ট রিসিভড। এর সাথে আমাদের যে ফর্মুলা ছিল, রেন্ট রিসিভড এর সাথে ভ্যাকান্সি পিরিয়ডের রেন্টটা যোগ করে দিলেই কিন্তু বেরিয়ে যাবে। তাহলে যদি আমরা ভ্যাকান্সি পিরিয়ডের রেন্টটা বার করে নিতে পারি তাহলে আমরা রেন্ট রিসিভেবল এর অ্যামাউন্টটা পেয়ে যাবো। তাহলে এর সাথে লাগবে হচ্ছে ভ্যাকান্সি রেন্ট। এবার ভ্যাকান্সি রেন্ট কিভাবে পাবো, দেখো ভ্যাকান্সি পিরিয়ড বলে দিয়েছে 2 মান্থসের, রাইট। তাহলে 2 মান্থসের যদি বলে এক এক মাসের রেন্ট হচ্ছে 23,000 টাকা, তাহলে 2 মাসের রেন্ট কত, তাহলে ভ্যাকান্সি পিরিয়ডের রেন্ট আমি বলতে পারি 23,000 টাকা ইন্টু 2, রাইট। তাহলে আমি বলবো 2,30,000 টাকা প্লাস 23,000 ইন্টু 2, এই দুটোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে রেন্ট রিসিভেবল। তাহলে রেন্ট রিসিভেবল বলতে কি কি আসবে, ফর্মুলাটা হচ্ছে আমার অ্যাকচুয়াল, ফর্মুলাটা হচ্ছে রেন্ট রিসিভড প্লাস ভ্যাকান্সি রেন্ট, এই দুটোকে যোগ করতে হবে। কি কি, তাহলে রেন্ট রিসিভ কত টাকা করেছি, অঙ্কে আমার বলে দিল 2,30,000 টাকা আমরা রেন্ট রিসিভ করেছি, প্লাস ভ্যাকান্সি পিরিয়ডের রেন্ট লাগবে, সেটা কিভাবে পাবো, 23,000 ইন্টু 2, বলতে পারি 23,000 ইন্টু 2, এবং এই দুটোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে রেন্ট রিসিভেবল। তাহলে 23,000 ইন্টু 2, 23,000 ইন্টু 2 করলে আমাদের বেরোয় হচ্ছে প্লাস 46,000, ব্যাস। তাহলে আমরা বলবো 2,76,000। তাহলে আমরা কি কি পেয়ে গেছি, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আর রেন্ট রিসিভেবল। এবার আমাদের ফর্মুলা কি বলে, এবার আমাদের ফর্মুলা বলে হুইচ এভার ইজ হাইয়ার, অর্থাৎ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড রেন্ট রিসিভেবল, হুইচ এভার ইজ হাইয়ার, যেটা বড় আমরা সেটাকে নেব, এবং সেখান থেকে ভ্যাকান্সি পিরিয়ডের রেন্টটাকে কিন্তু আবার লেস করে দেবো। চলো, তাহলে এই দুটোর মধ্যে এটা আর এটা যেটা হাইয়ার হবে আমরা সেটাকে নেব। তাহলে বলতে পারি হাইয়ার, হাইয়ার কত, হাইয়ার হচ্ছে আমাদের 2,76,000, ব্যাস। এবার এর থেকে আমরা কি করব, লেস করে দেবো ভ্যাকান্সি পিরিয়ডের রেন্টটা। সেটা কত, এক্ষুনি আমরা বার করলাম এখানে 23,000 ইন্টু 2, 23,000 ইন্টু 2 কত, 46,000, এবং এটা বিয়োগ করার পর যেটা বেরোবে সেটাকেই আমরা বলবো গ্রস অ্যানুয়াল ভ্যালু বা GAV। কত হয়, 2,76,000 মাইনাস 46,000, তাহলে 2,30,000 টাকা। তাহলে আমার এই অঙ্কের জন্য 2,30,000 টাকা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার এই গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা কি লেস করতে পারি, মিউনিসিপাল ট্যাক্স।
লেস মিউনিসিপাল ট্যাক্স। এবার আমায় দেখে নিতে হবে অঙ্কে কি বলেছে। অঙ্কে বলছে মিউনিসিপাল ট্যাক্স সেকেন্ড হাউসের জন্য 24,000 টাকা, অর্থাৎ টোটাল সারা বছরে 24,000 টাকা মিউনিসিপাল ট্যাক্স। কন্ডিশন কি ছিল? পেমেন্ট করেছে না করেছে দেখতে হবে, টেনেন্ট পেমেন্ট করেছে না ওনার পেমেন্ট করেছে কি দেখতে হবে, কারণ আমাদের রুলস হচ্ছে পেমেন্ট করলে তবে ছাড় পাবো, প্লাস মালিক যদি পেমেন্ট করে তবে ছাড় পাবো। দেখে নি, অঙ্কে বলছে 25% অফ দ্য মিউনিসিপাল ট্যাক্স ইন রেসপেক্ট অফ হাউস হুইচ ইজ পেইড বাই দ্য টেনেন্ট। তাহলে আমি বলতে পারি টোটাল যেটা ছিল 24,000 টাকা, তার মধ্যে 25% টেনেন্ট পেমেন্ট করেছে, তাহলে এটা ছাড় পাবো না। তাহলে আমি বলতে পারি 75% টাকা যেটা বেরোবে সেটা আমি ছাড় পাবো, সেটা ওনার পেমেন্ট করেছে। তাহলে 24,000 এর 75% আমি 24,000 ইন্টু 75/100, টোটাল আমরা কিন্তু 18,000 টাকা ছাড় পাবো। তাহলে 2,30,000 মাইনাস 18,000, তাহলে বলতে পারি 2,12,000 টাকা আমার হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু বা NAV। এইবার এরপর সেলফ অকুপাইড প্রপার্টির জন্য এতক্ষণ পর্যন্ত কিন্তু আবার কিচ্ছু লেখার দরকার পড়েনি, কিন্তু যেই নেট অ্যানুয়াল ভ্যালুটা এসে গেল সেই আমরা কি বলবো? জিরো বা নীল। কারণ আমরা জানি সেলফ অকুপাইড প্রপার্টির জন্য ডাইরেক্টলি নেট অ্যানুয়াল ভ্যালুটা নীল বা জিরো হয়ে থাকে। এরপর আমরা কি করি? এরপর আমরা ছাড় পাই, লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। কি কি ছাড় পাব? প্রথম যে ছাড়টা পাই, প্রথম যে ছাড়টা পাবো সেটা হচ্ছে আন্ডার সেকশন 24A তে স্ট্যান্ডার্ড ডিডাকশন। কি সেটা? 30% অফ NAV। তাহলে সেলফ অকুপাইড জিরো ছিল, জিরো 30% জিরো, তাহলে এটাও নীল। কিন্তু 2,12,000-এর 30% আমি ছাড় পাবো, তাহলে বলতে পারি 63,600 আমি ছাড় পাবো। আর একটা জিনিসের ছাড় পাওয়া যায় আন্ডার সেকশন 24B তে, ইন্টারেস্ট অন লোন। এবার ইন্টারেস্ট অন লোনেরও কিছু কন্ডিশনস। ইন্টারেস্ট অন লোন লেট আউট প্রপার্টির জন্য পুরো অ্যামাউন্ট ছাড় পাবো, কিন্তু সেলফ অকুপাইডের জন্য যদি বাড়ি কেনার জন্য হয় 2,00,000 টাকা, আর যদি রিপেয়ারিং এর জন্য হয় তাহলে 30,000। দ্বিতীয় আমায় দেখে নিতে হবে যে লোনটা নিয়েছিলাম বাড়ি করার জন্য আদেও বাড়ি করার জন্য ইউজ করেছে কিনা। দেখা গেলো লোন নেওয়ার জন্য অন্য কোনো কাজে ইউজ করেছি, বা লোনটা অন্য কোনো পারপাসের জন্য ইউজ করেছি। এই তিনটে জিনিস ছাড়া বাড়ি কেনা, বাড়ি তৈরি করা এবং রিপেয়ারিং, অন্য কোনো কাজে যদি লোন নিয়ে থাকি সেই ইন্টারেস্ট কিন্তু ছাড় পাবো না। তাহলে অঙ্ক দেখে নিই একবার কি বলছে। অঙ্কে বলছে ইন্টারেস্ট অন লোন প্রথম বাড়ির 25,200 এবং পরের বাড়ির 37,500। দেখো অঙ্কে কি বলছে, ইন্টারেস্ট অন লোন ইন রেসপেক্ট অফ হাউস নাম্বার 2 রিপ্রেজেন্টস ইন্টারেস্ট অন লোন টেকেন ফর ম্যারেজ অফ দ্য নন্দী সিস্টার। অর্থাৎ যে বাড়ির মালিক ছিল অভিজিৎ নন্দী, তার বোনের বিয়ের জন্য লোনটা নিয়েছে। তাহলে বোনের বিয়ের জন্য লোন নিলে সেই ইন্টারেস্ট কি ছাড় পাবো? ছাড় পাবো না। তাহলে আমি বলতে পারি হাউস নাম্বার 2 এর ইন্টারেস্ট কোনো 1 টাকাও ছাড় পাবো না, কিন্তু হাউস নাম্বার 1 এ যা রয়েছে সেটা আমি ছাড় পাবো, কারণ সেটা 30,000 এর নিচেই কিন্তু অ্যামাউন্টটা রয়েছে। আমরা ধরে নিচ্ছি এটা রিপেয়ারিং এর জন্য কিন্তু আমরা লোনটা নিয়েছি। তাহলে কত টাকা? তাহলে হাউস নাম্বার 1 এ হচ্ছে 25,200 টাকার ছাড় পাবো। তাহলে 25,200 টাকার ছাড় পেলাম। আর হাউস নাম্বার 2 তে কোনো ছাড় পাবো না। এবং ন্যাভ থেকে এই দুটো জিনিস বাদ দেওয়ার পরে আমার যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে আমি বলতে পারি প্রথম যে বাড়িটা ছিল সেটা দেখো উল্টে লস হয়ে গেল, অর্থাৎ লস ফ্রম হাউস প্রপার্টি 25,200 টাকার
লস। আর দ্বিতীয় যে বাড়িটা রয়েছে সেখান থেকে দেখি 2,12,000, 2,12,000 মাইনাস 63,600, তাহলে 1,48,400 টাকার কিন্তু আমি টোটাল ইনকাম করলাম হাউস নাম্বার 2 থেকে। এবার আমরা জাস্ট অঙ্কে সলিউশন লিখে দেবো, অ্যান্সার। বলবো নেট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইজ ইকাল টু কি হবে, আমার 1,48,400 টাকা হাউস নাম্বার 2 থেকে ইনকাম হয়েছে, মাইনাস লস হয়ে গেছে আর একটা বাড়ি থেকে 25,200 টাকা। তাহলে আমি অ্যাকচুয়ালি ইনকাম করলাম কত, 1,23,200 টাকা, রাইট। এবং পুরোপুরি আমার অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবং আশা করি হাউস প্রপার্টির কোনো অঙ্কে আজকের পর তোমার আর কোনো কনসেপ্টে প্রবলেম থাকবে না, এবং প্রত্যেকটা অঙ্ক যেটা 5 মার্কসের আসতে চলেছে আমরা কিন্তু পরীক্ষায় করতে পারবো। এবার আমাদের হাউস প্রপার্টিকে দুটো ইম্পর্টেন্ট অঙ্ক আমি আলোচনা করব, যে দুটো অঙ্ক তোমার কিন্তু 2 মার্কস বা 3 মার্কসের মধ্যে দিতে পারে। তো আমরা যেটা গ্রস মিউনিসিপাল ভ্যালু এন্ড ফেয়ার ভ্যালুর যে নোটটা দেখলাম, যে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে 10% বাদ দিলে তবে নেট মিউনিসিপাল ভ্যালু পাওয়া যায়, এবং ওয়াটার ট্যাক্স এবং সোয়াচ ট্যাক্স থাকলে সেটাও লেস করতে হয়। আবার তাহলে এবং এই গ্রস মিউনিসিপাল ভ্যালু এবং নেট মিউনিসিপাল ভ্যালু বার করার উপরে তোমার পরীক্ষায় কিন্তু একটা অঙ্ক দিতে পারে, 100% গ্যারান্টেড দেবেই দেবে, যে কোনো একটা 2 মার্কস বা 3 মার্কসের অঙ্ক। তাই এই দুটো অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, এবং বড় যে অঙ্কটা করালাম সেটা করে গেলে 5 মার্কসের অঙ্কটাও কিন্তু তোমার হয়ে গেল। চলো এরপরে অঙ্কটা অঙ্কটা দেখো কি বলছে, কার্তিক হ্যাজ এ হাউস ইন দিল্লি। তাহলে মাথায় রাখতে হবে গ্রস মিউনিসিপাল ভ্যালু এবং ফেয়ার ভ্যালু আলাদা হবে। গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে 10% বাদ দিতে হবে, ওয়াটার ট্যাক্স বাদ দিতে হবে। অঙ্কে কি বলেছে, গ্রস মিউনিসিপাল ভ্যালু দেওয়া রয়েছে 4,20,000 টাকা, ভালো কথা। তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে সবার আগে 10% বাদ দেবো, তারপরে ওয়াটার ট্যাক্স বাদ দেবো, আমরা পেয়ে যাবো কি নেট মিউনিসিপাল ভ্যালু। এবার দেখো ওয়াটার ট্যাক্সটা বলে দিয়েছে 5%। এবার মনে রাখতে হবে এই যে ওয়াটার ট্যাক্সটা দেওয়া, এটা কিন্তু নেট মিউনিসিপাল ভ্যালুর উপরে ক্যালকুলেশন করা হয়, কিন্তু আমার দেওয়া রয়েছে গ্রস মিউনিসিপাল ভ্যালু। তাহলে কিভাবে বার করবো দেখি চলো। তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু আমার দেওয়া রয়েছে 4,20,000 টাকা, এবং সেখান থেকে আমরা জানি 10% বাদ দিতে হয় গ্রস মিউনিসিপাল ভ্যালু। তাহলে 4,20,000 টাকা 10% 42,000 টাকা বাদ দিলাম, এবং পেয়ে গেলাম 3,78,000 টাকা। আর এরপরে আমাকে শুধু বাদ দিতে হয় ওয়াটার ট্যাক্স, এবং আমরা পাবো হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স। মাথায় রাখবে আমার দেওয়া রয়েছে এই অ্যামাউন্টটা, রাইট, এটাকে আমরা ধরে নিচ্ছি। তাহলে 3,78,000 টাকা দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা যদি ওয়াটার ট্যাক্স বাদ দিই তবে আমরা পাই নেট মিউনিসিপাল ভ্যালু। এবং এই যে ওয়াটার ট্যাক্সটা 5% হবে সেটা দেওয়া রয়েছে নেট মিউনিসিপাল ভ্যালুর উপরে। আর নেট মিউনিসিপাল ভ্যালু তো আমরা জানি না কত, তাহলে কিভাবে করব, আমরা ধরে নেব নেট মিউনিসিপাল ভ্যালু ইজ ইকাল টু 100। তাহলে 100 যদি ভেবে নিই, তাহলে 100 এর উপরেই 5% নেট মিউনিসিপাল ভ্যালুর উপরেই আমাদের ওয়াটার ট্যাক্স ক্যালকুলেশন হয়। তাহলে 100 এর 5% কত হবে, 100 এর 5% হচ্ছে আমার 5 টাকা। তাহলে আমি বলতে পারি এটা থেকে 5 টাকা বিয়োগ করলে যদি এটা হয়, তাহলে আমি বলতে পারি 100-র সাথে এটা যোগ করলে তবে আমার এটা বেরোনো উচিত, রাইট। তাহলে আমি বলবো এই যে অ্যামাউন্টটা দেওয়া, এটা আমার 105 টাকার সমান, রাইট। তাহলে এই যে 3,78,000 টাকা দেওয়া, এটা 105 টাকার সমান। তাহলে আমার ওয়াটার ট্যাক্স কত হবে, ওয়াটার ট্যাক্স হবে 3,78,000 টাকা, কত টাকার সমান, 105 টাকার সমান। তাহলে 105 দিয়ে ভাগ করে দাও, ইনটু আমার ওয়াটার ট্যাক্সের টাকা দরকার সেটা কত সমান, সেটা 5 টাকার সমান। তাহলে ইনটু 5 করলে কত অ্যামাউন্ট বেরোবে, করলে আমাদের অ্যামাউন্ট বেরোবে হচ্ছে 18,000 টাকা। তাহলে আমরা বার করে নিতে পারলাম। এবার এই যে অ্যামাউন্টটা ছিল তার থেকে যদি আমরা ওয়াটার ট্যাক্সের টাকা বাদ দিই, আমাদের পড়ে থাকবে নেট মিউনিসিপাল ভ্যালু। তাহলে এই অঙ্কটা কিন্তু 2 মার্কস বা 3 মার্কসের মধ্যে আসতে পারে। এরপর আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটারই ঠিক উল্টো একটা প্রশ্ন, যেখানে আমাদের নেট মিউনিসিপাল ভ্যালু দেওয়া থাকবে, আমাদের বার করতে হবে গ্রস মিউনিসিপাল ভ্যালু। মিস্টার রাজ চেন্নাইতে বাড়ি, তাহলে বুঝে গেলাম গ্রস মিউনিসিপাল নেট মিউনিসিপাল আলাদা আলাদা। ওয়াটার ট্যাক্স বলে দিয়েছে 90,000 টাকা, ভালো কথা, এবং
অঙ্কে বলে দিয়েছে নেট মিউনিসিপাল ভ্যালু অ্যান্ড প্রপার্টি ট্যাক্স কত কত। নেট মিউনিসিপাল ভ্যালু হচ্ছে 90,000 টাকা এবং ওয়াটার ট্যাক্স বলে দিয়েছে 5%। আর আমরা জানি 5% আর নেট মিউনিসিপাল ভ্যালুর উপরেই করতে হয়। তাই নেট মিউনিসিপাল ভ্যালু দেওয়া রয়েছে, তার 5% করলেই আমাদের ওয়াটার ট্যাক্সও পেয়ে যাবো। খুবই সিম্পল। শুধু মনে রাখতে হবে গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে 10% বাদ দিতে হয়, মাইনাস ওয়াটার ট্যাক্স বাদ দিতে হয়, তবে আমাদের পাওয়া যায় নেট মিউনিসিপাল ভ্যালু। তাহলে আমি যদি বলি এখান থেকে এই দিকে আসি তাহলে উল্টো হবে। তাহলে নেট মিউনিসিপাল ভ্যালু থেকে যোগ করবো ওয়াটার ট্যাক্স, যোগ করবো 10% অফ দ্য গ্রস মিউনিসিপাল ভ্যালু, তবেই আমরা পাবো হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু। উল্টো দিকে যাচ্ছি। তাহলে নেট মিউনিসিপাল ভ্যালু আমার দেওয়া রয়েছে 90,000 টাকা। তার সাথে 90,000-এর 5% হচ্ছে কি আমাদের ওয়াটার ট্যাক্স, কারণ নেট মিউনিসিপাল ভ্যালুর উপরেই ওয়াটার ট্যাক্স ক্যালকুলেট করা হয়। তাহলে 4,500 টাকা যোগ করলে আমরা পাবো হচ্ছে 94,500 টাকা। রাইট? এই অবধি যেই পেয়ে গেলাম, আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা বলতে পারি নেট মিউনিসিপাল ভ্যালু ইজ ইকুয়াল টু, আমি ধরে নিতে পারি 94,500 টাকা। রাইট? এবং নেট মিউনিসিপাল ভ্যালু আমরা কি করে থাকি, এর সাথে যোগ করতে হয় 10%, তবেই আমরা পাই কি, তবেই আমরা পাই গ্রস মিউনিসিপাল ভ্যালু। কারণ আমরা জানি গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে 10% বিয়োগ করলে তবে আমরা নেট মিউনিসিপাল ভ্যালু পাই। তাহলে উল্টো দিক থেকে বলতে পারি নেট মিউনিসিপাল ভ্যালুর সাথে 10% যোগ করলে তবে আমরা গ্রস মিউনিসিপাল ভ্যালুটাকে পাবো। এবার সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। তাহলে আমরা যে অ্যামাউন্টটা বেরিয়েছে তার সাথে আমরা 10% টাকা, 10% টাকাটা যোগ করতে হবে, তবে আমরা গ্রস মিউনিসিপাল ভ্যালু পাবো। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা কোথায়, এই যে 10%টা এটা আমাদের দেওয়া রয়েছে, এই 10%টা সবসময় গ্রস মিউনিসিপাল ভ্যালুর উপরে কিন্তু বার করতে হয়। তাহলে 10% আমার লাগবে তার উপরে গ্রস মিউনিসিপাল ভ্যালুর উপরে, সেটা আমরা জানি না। আর যেটা আমরা মিসিং ফিগার যার উপরে পার্সেন্টেজ বলেছে সেটাকে আমরা সঙ্গে সঙ্গে 100 অ্যাজিউম করে নেবো। তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু যদি 100 হয় তাহলে তার 10% কত হবে, 10 টাকা। রাইট? তাহলে তার 10% কত হবে, 10 টাকা। রাইট? তাহলে যদি নেট মিউনিসিপাল ভ্যালু, তাহলে আর গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে 10% বিয়োগ করলে তবে নেট মিউনিসিপাল ভ্যালু বেরোয়, তাহলে এটা বলতে পারি 90 টাকার সমান। রাইট? কারণ একটু আগেই আমরা ফর্মুলা দেখেছিলাম, গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে 10% অফ দ্য গ্রস মিউনিসিপাল ভ্যালু বাদ দিলে তবে আমরা পাই নেট মিউনিসিপাল ভ্যালু। তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু 100 টাকা, তার উপরে 10% হচ্ছে 10 টাকা, তাহলে 100 টাকা থেকে 10 টাকা বিয়োগ করলে 90 টাকা। তাহলে আমি বলবো এই যে টাকাটা দেওয়া এটা 90 টাকার সমান। তাহলে 10 টাকার সমান, অর্থাৎ আমাদের 10 টাকার সমান অ্যামাউন্ট কত, চলো বার করে ফেলি। তাহলে আমি বলতে পারি 94,500 ডিভাইড বাই কত টাকার সমান, 90 টাকার সমান, ডিভাইড বাই 90 ইন্টু আমার দরকার 10%, তাহলে 10 কত হবে, 94,500 তাহলে আমাদের বেরোবে হচ্ছে 10,500 টাকা। রাইট? তাহলে 10,500 টাকা এর সাথে যোগ করে দিলাম, আমরা পেয়ে গেলাম গ্রস মিউনিসিপাল ভ্যালু, জিএমভি। তাহলে এই নেট মিউনিসিপাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপাল ভ্যালু অথবা গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে নেট মিউনিসিপাল ভ্যালু 100% গ্যারান্টি দিচ্ছি একটা অঙ্ক 2 মার্কস বা 3 মার্কসের মধ্যে আসবেই আসবে। এবং এই চ্যাপ্টার থেকে যে থিওরি গুলো সাজেশন তোমাকে অলরেডি দিয়েছি সেগুলো পড়ে যাবে, কারণ 2 মার্কস 3 মার্কসের মধ্যে এবং 5 মার্কসের অল্টারনেটিভে থাকতেও পারে, নাও থাকতে পারে থিওরি কোশ্চেন। তাই থিওরি গুলো ইম্পর্টেন্ট এবং এই অঙ্কগুলো সবগুলো ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো এবং ভিডিওটা রিভিশন করো, তাহলে তোমার হাউস প্রপার্টি একটা অঙ্ক আটকাবে না। আর আজকের ভিডিওতে তাহলে আমার এই পর্যন্তই। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, থিওরি গুলো মুখস্থ করো, অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো উইথ কনসেপ্ট। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো থ্যাংক ইউ সো মাচ।